গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব ২০। ঢাকনির ফোকর দিয়ে হাত ঢুকিয়ে ভরা মুঠি বের করে আনলাম বাইরে। তবে হীরা নেই ওখানে, বরং এক মুঠো স্বর্ণ, যে আকৃতির স্বর্ণ এর আগে চাক্ষুষ করেনি কেউ, আর কয়েনগুলোর উপরে হিব্রুতে সিলমোহর করা। হাই খোদা! কয়েনগুলো আগের জায়গায় রেখে দিয়ে বললাম আমি, আমাদের অন্তত খালি হাতে ফিরতে হবে না। এক একটা বাক্সে নিশ্চিতভাবে কয়েক হাজার কয়েন আছে, আর মোট বাক্সের সংখ্যা 18টা। আমার ধারণা শ্রমিকদের বেতন আর ব্যবসায়ীদের পাওনা পরিশোধ করার জন্য ব্যবহৃত হতো এই স্বর্ণমুদ্রা। বেশ, এবার কথা বললে উঠলেন গুল। আমার ধারণা এগুলোই শুধু আছে, আর কোনো হিরে দেখতে পাচ্ছি না। যদি না পর্তুগিজ মুরব্বী সব হীরা তার ব্যাগে না ভরে থাকে। পাথর দেখতে চাইলে সবচেয়ে অন্ধকার জায়গাটার দিকে তাকান প্রভুরা আমার, বিদ্রুপের সুরে বলল গাগল। আপনারা যারা তারার দেশে থাকেন তাদের কি পাথর ভেদ করে দেখার ক্ষমতা নেই? আমাদের মনোভাব উপলব্ধি করে বলল বুড়ি ডাইনি। সেখানে আমার মহান প্রভুরা একটা কুলুঙ্গি দেখতে পাবে, আর সেই কুলুঙ্গির ভিতরে 3টা পাথরের সিন্ধু, 2টো সিল করা, একটা খোলা। লণ্ঠন ধরে রাখা স্যার কার্টিসের কাছে কথাটা তর্জমা করার আগেই তীব্র কৌতূহল দমাতে ব্যর্থ হলাম। এই গাগুল কিভাবে জানল কথাটা? যদি কয়েক প্রজন্ম আগে প্রবেশ করা সেই সাদা মানুষটার পরে আর কেউ এই চেম্বারে প্রবেশ না করে থাকে। মাকুম আজম, রাতের অতন্দ্র প্রহরী, বিদ্রুপের সুরে জবাব দিল বুড়ি। আপনারা যারা তারার দেশের মানুষেরা জানেন না, কোনো কোনো চোখ পাথর ভেদ করে দেখতে পায়। ওই কোনটা দেখুন কার্টিস, গাগুলের দেখানো জায়গাটায় দিকে ইশারা করে বললাম। হ্যালো বন্ধুরা, এখানে একটা খুপি আছে, বললেন স্যার কার্টিস। হাই খোদা, দেখুন এখানে। ছট করে হাজির হলাম নাইটের পাশে। যে কুলুঙ্গটার সামনে তিনি দাঁড়িয়ে আছেন সেটা দেখতে অনেকটা ধনুকাকৃতির ছোট জানালার মতো, আর এই খুপড়ির দেওয়ালের সামনে রাখা আছে 3টে পাথরের সিন্ধু, 2 বর্গফুটের মতো আকার। দুটোর মুখেই পাথরের ঢাকনা দিয়ে বন্ধ করা, আর তৃতীয় সিন্ধুকটার ডালা উন্মুক্ত। দেখুন, কর্কশ কণ্ঠে পুনরাবৃত্তি করলেন স্যার হেনরি কার্টে। হাতের লণ্ঠনটা ধরে রেখেছে উন্মুক্ত সিন্দুকটার উপরে। প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি। লণ্ঠনের আলোর রূপালি একটা চেল্লা কেবল চোখে পড়ল। তবে অন্ধকার একবার সয়ে আসতেই দেখতে পেলাম সিন্দুকটার 2/3 ভর্তি আকাটা হিরে দিয়ে। প্রতিটির প্রমাণ আকারের। সিন্দুকের উপর ঝুঁকে কয়েকটা হীরা হাতে তুলে নিলাম। না, কোনো ভুল নেই। আদি অকৃত্রিম হীরার সেই পিচ্ছিল অনুভূতি। আক্ষরিক অর্থেই খাবি খাওয়ার অবস্থা হলো আমার। হাত থেকে ফেলে দিলাম হীরাগুলো। এই দুনিয়ায় আমরাই এখন সবচেয়ে ধনী ব্যক্তি, বলে উঠলাম আমি। মন্টে ক্রিস্টো আমাদের তুলনায় একেবারেই নস্যি। পুরো মার্কেট আমরা হিরে দিয়ে সয়লাভ করে দিতে পারি, বললেন কুট। আগে তো জিনিসগুলো সেখানে নিতে হবে, মনে করে দিলেন স্যার হেনরি। ফ্যাক্সের চেহারায় পরস্পরে মুখ চাওয়াচাই করছি। মাঝে রয়েছে লণ্ঠনটা, আর নিচে ঝিকমিক করা রত্নভাণ্ডার। নিজের দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান ভাবার বদলে মনে হচ্ছে যেন একদল ষড়যন্ত্রকারী অপরাধী। হে হে হে। আমাদের পেছন থেকে ডাইনির ক্ষণক্ষণে হাসির আওয়াজ ভেসে এলো, যেন রক্তচর্ষা বাদুরের মতো উড়ে যাচ্ছে। তোমাদের ভালোবাসার উজ্জ্বল পাথর রয়েছে এখানে। সাদা মানুষেরা যত চাও দিতে পারো, নিয়ে নাও ওগুলো হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়তে দাও। পেট পুরে খেয়ে নাও ইচ্ছে মতো। হে হে হে, পান করতে থাকো ওগুলো। হা হা হা।
সেই মুহূর্তে কথাগুলো এমন অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি করল যে মনে হলো কিছু একটা ঘটে গেল মনের ভেতরে। বিদ্ভুতভাবে হাসতে শুরু করলাম আমি। অন্যরাও কোনো কারণ ছাড়াই যোগ দিলেও আমার সাথে সেই অকারণ অজানা হাসিতে। আমাদের সামনে থাকা এই অকল্পনীয় রত্নভাণ্ডারের মালিক আমরা। হাজার বছর আগে চরম ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে যে রত্নগুলো খনি থেকে সংগ্রহ করেছিল প্রাচীন মানুষেরা, আর আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছে বহু আগে মারা যাওয়া কিং সলোমনের রক্ষকেরা, যাদের নামধাম উৎকীর্ণ হয়ে আছে সিন্ধুকের ডালার উপর সিলমোহরে। সলোমন কখনো ওগুলোর নাগাল পাননি ডেভিড, এমনকি ডক্টর সিলভেস্ট্রা কিংবা আর কে এগুলোর দখল পায়নি। কিন্তু আমরা ওগুলোর দখল পেয়েছি। মিলিয়ন মিলিয়ন পাউন্ডের সম্পদ এই মুহূর্তে আমাদের সামনে। হাজার হাজার পাউন্ডের আইভরি আর সোনার কয়েন কেবল নিয়ে নেওয়ার অপেক্ষা। আচমকাই থেমে গেল আমাদের হাসির হল্লা। অন্য সিন্দুকগুলোও খুলে দেখো সাদা মানুষেরা, কর্কশ কণ্ঠে বলল কাকুর। নিশ্চিতভাবে ওখানে আরও আছে। মনের স্বাদ মিটিয়ে নাও সাদা প্রভুরা। কাজে লেগে পড়লাম আমরা। বন্ধ সিন্দুকের ডালা খোলার কাজে হাত দিলাম। ওয়াও, ওগুলো একই রকম ভাবে ভর্তি হয়ে আছে প্রথমটার মতে। আর দ্বিতীয়টা, এখান থেকে কোনো হীরা নিয়ে ছাগলের চামড়ার ব্যাগটা পূর্ণ করেনি সিলভেস্ট্রা। তবে তৃতীয় সিন্দুকটা কেবল 1/4 পূর্ণ করা, এবং সবগুলো বাছাই করা হীরা। কোনোটাই 20 ক্যারেটের কম না, আর কোনোটা এতটাই বড় যে দেখতে অনেকটা কবুতরের ডিমের মতো। বড়গুলোর কয়েকটা লণ্ঠনের আলোর সামনে এনে খেয়াল করলাম এগুলোর রং কিছুটা হলদে, কিম্বালিতে যেগুলোকে বলা হয় অফ কলার। এ ব্যস্ততার ফেরে একটা বিষয় চোখ এড়িয়ে গেছে আমাদের। ডাইনি গাগুল এতক্ষণে আমাদের সাহায্য করলেও আমাদের অমনোযোগিতার সুযোগ নিয়ে সাপের মতো এঁকে বেঁকে বেরিয়ে গেছে গুহা ছেড়ে। প্যাসেজ পেরিয়ে পৌঁছে গেছে পাথরের সুবিশাল দরজার কাছে। আচমকাই কান খাড়া হলো আমার। একের পর এক চিৎকার ভেসে আসছে খিলান পথে। আরে, এটা তো ফুলাটার কণ্ঠ। ওহ ভগবান, বাঁচাও বাঁচাও, পাথর নেমে যাচ্ছে। মেয়ে, বাঁচাও বাঁচাও, আমাকে ছুরিকাঘাত করেছে ডাইনি বুড়ি। ততক্ষণে প্যাসেজ ধরে ছুটতে শুরু করেছি আমরা সবাই। লণ্ঠনের আলো পড়েছে পথের উপর। পাথরের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, পুরোপুরি 3 ফুটও বাকি নেই বন্ধ হওয়ার। কাজে ধস্তাধস্তি চলছে ফুলাটা আর গাগুলের মধ্যে। ফুলাটার হাঁটু বেরিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। তারপরও সাহসী মেয়েটা ডাইনি বুড়িকে আঁকড়ে ধরেছে। নিজেকে ছাড়ানোর জন্য বন বিড়ালির মতো লড়াই করছে ডাইনিটা। হায় খোদা, ডাইনিটা নিজেকে মুক্ত করে ফেলেছে। পড়ে গেছে ফুলাটা। গাগুল নিজেকে ছুরি দিয়েছে মেঝেতে। বন্ধ হতে থাকা পাথরের দরজার সাপের মতো পিছলে বেরোনোর চেষ্টা করছে। পাথরটার ঠিক নিচেই রয়েছে বুড়ি। হা খোদা, দেরি হয়ে গেছে, খুব বেশি দেরি। পাথরটা চেপে এলো বুড়ির ওপর। তীব্র যন্ত্রণায় চেঁচিয়ে উঠল সে। এমন গাড়ি করার চিৎকার শোনা দুর্ভাগ্য হয়নি এর আগে। একটানা সে মরণ চিৎকার যখন থামল, দরজাটা তখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর আমরা ঝাঁপিয়ে পড়লাম পাথরটার উপর। বিশাল ঘটনা প্রবাহ মনে হলেও পুরো বিষয়টা ঘটতে সময় লাগলো মাত্র 4 সেকেন্ড। এবার সবাই ফুলাটার দিকে ঘুরলাম। মেয়েটাকে উপর্যুপরি ছুরিঘাত করা হয়েছে। দেখতে পাচ্ছি আর বেশিক্ষণ টিকবে না মেয়েটা। বুগান, মারা যাচ্ছি আমি। কথা বলতে গিয়ে খাবি খেলো চমৎকার মেয়েটা। সে হামাগুড়িতে এসেছিল গাগুল, আমি দেখতে পাইনি। আমি অচেতন ছিলাম, আর দরজাটা নামতে শুরু করে। আর তখনই ফিরে আসে গাগুল। তাকিয়েছিল পথটার দিকে, আর তাকে এগোতে দেখে ধীরে নামতে থাকা দরজাটার দিকে। তখনই তাকে ধরে ফেলি, চেষ্টা করি আটকে রাখার, আর সে আমাকে ছুরিয়াঘাত করে। আমি মারা যাচ্ছি ভগবান। হতভাগ্য মেয়েটা, বেচারি মেয়েটা, আকুল কণ্ঠে বললেন গুল।
তারপর কিছু করতে না পেরে উন্মাদের মতো চুমু খেতে লাগলো মেয়েটাকে। ভগবান! খানিকটা থেমে বলল ফোলাটা। এখানে কি মাকুম আজম আছেন? আমার সবকিছু আঁধার হয়ে আসছে। কিছু দেখতে পাচ্ছি না। এই তো এখানে আমি ফোলাটা। মাকুম আজম, কিছুক্ষণের জন্য আমার কথাগুলো বুঝিয়ে বলবেন? বুগুয়ান আমার কথাগুলো বুঝতে পারবে না। আর পুরোপুরি অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই। বলো ফোলাটা, আমি তরজমা করে দিব। আমার প্রভু ভগবানকে বলুন যে আমি তাকে ভালোবাসি। আর এইভাবে মারা যাওয়ায় আমি আনন্দিত। কারণ আমার মতো একটা মানুষ তাকে বেঁধে রাখতে পারবে না। আলো যেমন অন্ধকারের সাথে মেশে না, সাদা কালোই তেমন মিশ খায় না। তাকে বলুন আমার মনের ভেতর একটা পাখি বাস করে, যেটা সব সময় আমার মনের ভেতর গান করে। এমনকি এখনো যখন আমি আমার হাতটাও তুলতে অক্ষম আর আমার মস্তিষ্ক নির্জীব হয়ে আসছে, আমি মনে করি না আমার হৃদয়টাও মারা যাচ্ছে। এটা ভালোবাসায় এতটাই পূর্ণ হয়ে আছে যে আমার হৃদয় হাজার হাজার বছর বেঁচে থাকবে। এটা এতটাই সতেজ, তাকে বলো যদি আমি আবারও জন্ম নেই, তখনও হয়তো তাকে খুঁজব তারাদের মাঝে। আমি সবগুলো তারাই খুঁজে দেখব। হয়তো তখনও আমি এমন কালোই থাকবো আর এরকমই সে সাদা। না মাকুম আজম, আর কোনো কথা তাকে বলবেন না। আমার ভালোবাসার কথাটা তাকে শুধু জানান। ও ভগবান, আমাকে শক্ত করে ধরে রাখো। আমি তোমার হাত স্পর্শ করতে পারছি না। আহ! ও মরে যাচ্ছে। আমি মরে যাচ্ছি। মরে যাচ্ছি। ও মরে গেল, ও মরে গেল। শোকাত্ম কণ্ঠে বলে উঠলেন কুর্ট। গাল বেরিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। আমার মন খারাপ করার খুব বেশি কিছু নেই বুড়ো খোকা, বললেন স্যার হেনরি। কি? বললেন গুড। কি বলতে চান? বলতে চাই অচিরেই আপনি তার সাথে মিলিত হতে পারবেন। দেখতে পাচ্ছেন না আমাদের জ্যান্ত সমাধি হয়ে গেছে? হতভাগ্য ফুলাটার মৃত্যুটা নিয়ে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে স্যার কার্টিস না বলা পর্যন্ত বিভীষিকাময় পরিবেশটা অনুধাবনই করতে পারিনি। এখন হৃদয়ঙ্গম করতে পারছি বিষয়টা। ভারী পাথরের দরজাটা বন্ধ হয়ে গেছে, সম্ভবত চিরতরে। যে দুরাত্মায় গুপ্ত রহস্যটা জানত সে চিরে চ্যাপ্টা হয়ে গেছে দরজার নিচে। এটা এমন এক দরজা যা গায়ের জোরে কিংবা যথেষ্ট পরিমাণের ডিনামাইট ছাড়া উন্মুক্ত করা সম্ভব নয়। আমরা পুরোপুরি রয়েছি নাজুক অবস্থানটায়। কয়েক মিনিট খোলাটার লাশের পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমাদের সমস্ত শক্তি সাহস যেন নিয়ে আসার অবস্থা হয়েছে আসন্ন বিপর্যয়টার কথা কল্পনা করে। কারণ বিষয়টা একদম পরিষ্কার মনে হচ্ছে আমাদের কাছে। প্রথম থেকে আমাদের জন্য ফাঁদ পাতার ব্যবস্থা করে রেখেছে এই কাগজ। যে কোনো কারণেই হোক সেই তিন শ্বেতাঙ্গকে এতটাই ঘৃণা হতো যে তাদের তিলে তিলে খুদ পিপাসায় মরার জন্য এখানে ফেলে গেছে। হীরা খাওয়ার পান করা এই বিষয়টারই একটা ইঙ্গিত ছিল। সম্ভবত প্রাচীন ডনের সাথেও কেউ এরকমটা করার চেষ্টা করেছিল, যার কারণে সে চামড়ার ব্যাগ ভর্তি হীরা ফেলে পালিয়ে এসেছিল। এটা অনন্তকাল চলবে না। প্রদীপটার দিকে ইশারা করে রুক্ষ স্বরে বললেন স্যার হেনরি। অচিরেই নিভে যাবে এটা। আসুন দেখি পাথরটাকে সরানোর কোনো গোপন লিভার খুঁজে পাই কিনা। ঝড়িতে সক্রিয় হলাম সবাই। আতিপাতি করে খুঁজতে লাগলাম দরজা খোলার কোনো গুপ্ত নবের সন্ধানে। কিন্তু আফসোস শিখেছিল না বিড়ালের ভাগ্যে। দেখে মনে হচ্ছে, বললাম আমি, প্রক্রিয়াটা ভেতর থেকে নিয়ন্ত্রিত নয়।
তবে সেটাই হতো, তবে হামাগুড়ি দিয়ে দরজাটা পেরোনের ঝুঁকি নিত না কাপুর। আর এই কারণেই জীবনের ঝুঁকি নিয়েও সে নেমে আসা দরজার ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার প্রাণান্তকর প্রয়াস চালিয়েছিল। নরকে পুরো কই বুড়ি ডাইনি। যে কোনো বিচারে এই প্রতিশোধটা খুব দ্রুত ঘটেছে, রুক্ষ হেসে বললেন স্যার হেনরি। ওই বুড়ির ক্ষেত্রে যেমনটা ঘটেছে আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটবে না। এ দরজার সামনে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, বরং গুপ্তধনের কক্ষে যাওয়া যাক। যাওয়ার জন্য ঘুরছি, তখনই চোখে পড়ল অসমাপ্ত দেওয়ালের উপর রাখা খাবারের ঝুড়িটা। হতভাগ্য ফুলাটা যেটা বহন করে নিয়ে এসেছিল। ঝুড়িটা তুলে নিলাম, এগোলাম অভিশপ্ত ধন ভাণ্ডারের দিকে। হয়তো ওটাই আমাদের সমাধিস্থল হতে যাচ্ছে। তারপর আবার ফিরে এসে ফুলাটার লাশটা যথাযোগ্য মর্যাদায় বয়ে এনে কয়েন বাক্সগুলোর মেঝেতে নামিয়ে রাখলাম। ঠিক পাশেই বসে পড়লাম আমরা, মহামূল্যবান 3 পাথরের সিন্দুকের গায়ে হেলান দিয়ে। আসুন, খাবারগুলো ভাগ করে নেওয়া যাক, বললেন স্যার হেনরি, যাতে বেশি সময় সম্ভব এটা ব্যবহার নিশ্চিত করা যায়। কথা মতোই কাজ করা হলো। যদ্দূর মনে পড়ে প্রত্যেকের জন্য 4টা করে ভাগ করা হয়েছিল, অন্তত কয়েকটা দিন জীবন রক্ষার জন্য। বিল্ডং ছাড়াও 2 পাত্র পানি ছিল। প্রত্যেকের জন্য 1 কোয়ার্ট পানি সরবরাহ করা হলো। এখন, বললেন স্যার হেনরি, খাওয়া দাওয়া করে নেওয়া যাক, কাল তো মারাই যাচ্ছি। বিল্টংয়ের খুবই সামান্য অংশ খেলাম, সাথে 1 ঢোক পানি। পেটে সামান্য খাবার পড়লেও বেশ চাঙ্গা বোধ করছি। আবারও নিয়মতান্ত্রিক উপায়ে এই বন্দিশালা থেকে বেরোনোর উপায় তালাশ করা শুরু করলাম। বেরোনোর কোনোরকম উপায় বের করার জন্য সতর্কতার সাথে দেয়াল আর মেঝে টোকা দিয়ে আশা করলাম ফাঁপা কোনো আওয়াজ শোনার। পেলামই কেবল একরাশ হতাশা। ট্রেজার চেম্বারে কোনো ফাঁপা জায়গা থাকার কোনো সম্ভাবনাই নেই। লণ্ঠনের তেজ কমতে শুরু করেছে। প্রদীপের তেল প্রায় শেষ হওয়ার পথে। কোয়ার্টারমাইন, বলে উঠলেন স্যার হেনরি, আপনার ঘড়িতে সময় কত? ঘড়িটা বের করে সময় দেখলাম, 6টা বাজে। 11টার সময় ঢুকেছিলাম গুহায়। ইনফাডোস আমাদের কথা চিন্তা করবে, মন্তব্য করলাম আমি। আজ রাতে যদি আমরা না ফিরি, কাল সকালে সে আমাদের খুঁজতে আসবে কার্টিস। তার চেষ্টাটা জলে যাবে। সে গুপ্ত দরজার বিষয়ে কিছু জানে না, এমনকি সেটার অবস্থানও কোথায় সেটা জানে না। গতকাল পর্যন্ত এক গাগল ছাড়া আর কেউ জানত না, আর আজ কেউই জানে না। এমনকি ইনফাডোস দরজাটা খুঁজে পেলেও 5 ফুট পুরো নিরেট পাথর সে ভাঙতে পারবে না। সমস্ত কুপোয়ানা সেনাবাহিনীর পক্ষেও এই নিরেট দরজা ভাঙা সম্ভব না। বন্ধুরা, খোদার কাছে নিজেদের সমর্পণ করা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। গুপ্তধন খোঁজাটা আরও অনেকের মতো আমাদেরও এক নাজুক পরিণতির মুখে ফেলে দিয়েছে। আমরা কেবল সেই সংখ্যাটাকেই বর্ধিত করব। লণ্ঠনের আলোটারও স্নান হয়ে এসেছে। এই মুহূর্তে প্রদীপের আলো উজ্জ্বল হয়ে উঠেছে। আইভরির বিশাল ভাণ্ডার, সোনাভর্তি ব্যাগ, বাক্স, বেচারি ফুলাটার শবদেহ, ছাগলের চামড়ার ব্যাগ ভর্তি হীরা, আকাটা হীরার নিষ্প্রভ ত্রুটি, আর না খেয়ে মরার জন্য অপেক্ষমান 3 জনের চেহারা স্পষ্ট হয়ে উঠল সে আলোয়। তারপর দপ করে নিভে গেল লণ্ঠনটা। সেই ভীতিকর রাতের বিস্তারিত বিবরণ দিতে পারছি না, কারণ করুণাময় প্রকৃতি ওই অবস্থাতেও আমাদের উদ্বেগ উৎকণ্ঠা লাঘব করে দিয়েছিল ঘুমের পরশ বুলিয়ে। তবে এই পরিস্থিতিতে নির্বিচ্ছিন্ন ঘুম এক কথায় অসম্ভব। আসন্ন ভয়াবহ পরিণতির কথা চিন্তা করলে পৃথিবীর সবচেয়ে সাহসী লোকটাও বিচলিত না হয়ে পারবে না। সুতরাং সাহসী হওয়ার ভান করার কোনো খায়েশই নেই আমার। আর চরম নৈশব্দই যেন বিষয়টাকে প্রকট করে তুলেছিল। প্রিয় পাঠক, রাতে ঘুম ভেঙে গেলে নৈশব্দ আপনাকে পীড়া দিতে পারে, তবে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে কথা বলতে বাধ্য হচ্ছি, প্রকৃতি নৈশব্দ যে কি সে বিষয়ে ন্যূনতম ধারণাও করতে পারবেন না আপনি। পৃথিবীতে সবসময় কোনো না কোনো শব্দ বিরাজমান, এবং কিংবা কোনো কিছুর গতিশীলতা যা নৈশব্দকে পুরোপুরি জমাট বাঁধতে দেয় না। কিন্তু এখানে ভূমি থেকে কয়েক হাজার ফুট উপরে বরফ ছাওয়া পাহাড় চূড়ায় জ্যান্ত কবর হওয়ার অবস্থা আমাদের। এই নৈশব্দের সাথে
তুলনা চলে না কোনো কিছুরই। সুবিশাল এক সুড়ঙ্গের পাশাপাশি ৫ ফুট পুরু দরজার পাথরের দরজা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করেছে এই মৃত্যু কুঠুরিকে। আর মৃতেরা কোনো শব্দ করে না, স্বর্গমত্তের কোনো শব্দ পৌঁছাতে পারে না এই জীবন্ত সমাধিতে। পৃথিবীর সমস্ত প্রতিধ্বনি থেকে বিচ্ছিন্ন আমাদের এই জীবন্ত সমাধি। অদৃষ্টের কি নির্মম পরিহাস! আমাদের চারপাশে যে ধন সম্পদ মজুদ আছে তা দিয়ে মাঝারি একটা দেশের জাতীয় ঋণ শোধ করে দেওয়া সম্ভব, কিংবা সম্ভব আয়রনক্ল্যাডের বা বাষ্পচালিত যুদ্ধজাহাজের একটা বহর তৈরি করা। অথচ এখান থেকে বেরোনোর সামান্য সুযোগের বিনিময়ে সেগুলো আমরা পরম সন্তুষ্ট চিত্তে দান করে দিতে পারি। তার কিছুক্ষণ পর হয়তো সেই কাজটাই করতে চাইব সামান্য খাবার আর এক পেয়ালা পানির বিনিময়। আর তারপর হয়তো আমাদের এই কষ্টের দ্রুত অবসানের নিমিত্তে। কি নির্মম সত্য! মানুষ সারাটা জীবন ধন সম্পদের পেছনে ছুটে জীবনটাকে জেব্রার করে তোলে, অথচ অন্তিমে সেটা পরিণয় হয় মূল্যহীন এক পরিহাসের বিষয়ে। যাই হোক, নিষ্ফল এই ভাবনার সাথে সাথে রাতও গভীর থেকে গভীরতর হচ্ছে। গুড। অবশেষে নীরবতা ভাঙলেন স্যার হেনরি। আর এই চরম নীরবতার মাঝে অস্বাভাবিক মনে হলো শব্দটাকে। ডিএসএলআর বাক্সে আর কটা কাঠি আছে? 8টা কার্টিস। একটা কাঠি জ্বালান, সময়টা দেখি। কথা মতোই কাজ হলো। ফস করে জ্বলে উঠল দেশলাইয়ের কাঠি। এই নিচ্ছিদ্র অন্ধকারে সামান্য আলোর ঝলকানিও যেন আমাদের দৃষ্টিকে অন্ধ করে দিল। সামলে নিয়ে ঘড়ি দেখলাম, 5টা বাজে। আমাদের মাথার উপর থাকা তুষারচূড়া এখন ভোরের প্রথম আলোর অপার্থিব স্বাদে সেরেছে, আর সুড়ঙ্গের ভেতরের কুয়াশা আলোড়িত হচ্ছে রাতের বাতাসে। শক্তি বজায় রাখার জন্য আমাদের বরং কিছু খেয়ে নেওয়া উচিত, বললাম আমি। কি লাভ খাওয়া দাওয়া করে, বললেন গুড। যত তাড়াতাড়ি মারা যাব ততই মঙ্গল। যতক্ষণ আস ততক্ষণ শ্বাস, জবাব দিলেন স্যার হেনরি। খাওয়া দাওয়া করে সামান্য পানি খেলাম। আবার বয়ে যেতে লাগলো পাথর সময়। কেউ একজন বলল পাথরের দরজার যতটা সম্ভব কাছাকাছি থাকার, সেই সাথে শব্দ করে কারো দৃষ্টি আকর্ষণ করার, যদি আদৌ কেউ থাকে। সমুদ্রযাত্রার বিশাল অভিজ্ঞতা গুডের। সেই অভিজ্ঞতার আলোকে সেই চিৎকার করতে শুরু করল। সত্যি বলতে কি, এরকম তীক্ষ্ণ বিদ্ঘুটের চিৎকার আর কখনো শুনিনি আমি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাইরে থেকে এটাকে হয়তো মশার গুনগুনের চেয়ে বেশি কিছু মনে হবে না। বেশ কিছুক্ষণ পর ক্ষান্ত দিলেন গুড। গলা শুকিয়ে আসায় পানি পান করলেন। একে একে আমরা ক্ষান্ত দিলাম পানির ভাণ্ডারে টান পড়ায়। আবারও ফিরে গেলাম সে রত্ন ভাণ্ডারে, হেলান দিলাম সিন্দুকের গায়ে। বলতে বাধ্য হচ্ছে, পুরোপুরি ভেঙে পড়ার মতো অবস্থা আমার। স্যার হেনরির চওড়া কাঁধে মাথা রেখে ভেঙে পড়েছি কান্নায়। উপলব্ধি করতে পারছি স্যার হেনরির ওপাশের কাঁধে একই অবস্থা ক্যাপ্টেন গুডেরও। কি দুর্দান্ত সাহসী এ মহান লোকটা! মনে হচ্ছে আমরা যেন দুই ভয়াত্ম শিশু, আর তিনি আমাদের সেবিকার মতো কোমল আচরণ করে আশ্বস্ত করার চেষ্টা করছেন। নিজের কষ্ট উৎকণ্ঠা ভুলে আমাদের দুশ্চিন্তা লাঘবের প্রয়াস চালালেন এই ইংরেজ অভিযান। গল্প শোনালেন আমাদের মতো একই অবস্থার শিকার হওয়ার পরও এক লোক কিভাবে উদ্ধার পেয়েছিল অলৌকিকভাবে। আর এটা যখন আমাদের উজ্জীবিত করতে ব্যর্থ হল, তখন তিনি বাস্তবতার আলোকে পরামর্শ দিলেন কিভাবে একটা সমাপ্তি প্রত্যাশা করা যায়। আর সেক্ষেত্রে মৃত্যুই সবচেয়ে করুণাময় সমাপ্তি, যা মোটেও সত্য নয়। এবার সম্পূর্ণ ভিন্ন এক উপায়ে, যা তাকে আগেও একবার করতে দেখেছিলাম আমি। তিনি পরামর্শ দিলেন আমাদের খোদার করুণার উপর নিজেদেরকে সমর্পণ করতে হবে, যেটা আমি খুব আন্তরিকতার সাথেই শুরু করলাম। অদ্ভুত এক বৈশিষ্ট্য আছে লোকটার, যুগপৎ, শান্ত আর দৃঢ়। সে যাই হোক, রাতের মতো দিনটাও পেরোলো। দাসলাই জেলে সময় দেখলাম 7টা। আবারও খাবার আর পানির সদ্ব্যবহার করলাম। আর এটা করার সময়ই একটা ধারণা খেলে গেল আমার মনে।
এটা কিভাবে সম্ভব? বললাম আমি। এখনকার বাতাস একদম স্বাভাবিক থাকা। এরকম বদ্ধ আর গুমোট পরিবেশে বাতাস ভারী হওয়ার কথা। কিন্তু এটা একদম সতেজ। হায় খোদা! ছুটিতে দাঁড়িয়েও বললেন গুড। বিষয়টা আমার মাথাতেই আসেনি। পাথরের দরজা দিয়ে তো বাতাস আসার কথা না? ওটা বায়ুরোধী। যদি আদৌ ওটাকে দরজা বলা যায়, এটা অন্য কোনো জায়গা দিয়ে আসছে। বায়ুপ্রবাহ না থাকলে প্রবেশ করার পরপরই আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। আসুন, আসুন পরীক্ষা করে দেখা যাক। বিষয়টা বিস্ময়কর। সামান্য একটু আশা কিভাবে পুরো একটা পরিবেশকে পাল্টে দিতে পারে। এবারও অনুসন্ধান করলাম বাতাসের ন্যূনতম কোনো উৎসের সন্ধানে। অবশেষে আমার হাত যেন অনুভব করল কোনো কিছুর অস্তিত্ব। ঠান্ডা কোনো কিছুর উপর হাত পড়ল আমার। হায় খোদা! এটা তো ফুলাটার ঠান্ডা হয়ে যাওয়া মুখ। প্রায় ১ ঘন্টা চলল আমাদের এই নিষ্ফল অনুসন্ধান। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলাম স্যার হেনরি আর আমি। হাতির দাঁতের ক্রমাগত খোঁচা খেয়ে বেহাল অবস্থা আমাদের। তবে এখনও হার মানতে রাজি নন গুড। বললেন, চুপচাপ বসে থাকার চেয়ে কোনো কাজে ব্যস্ত থাকা ভালো। আমি বলছি বন্ধুরা, অস্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন গুড। এখানে আসুন দেখি। বলাই বাহুল্য ছুটিতে অগ্রসর হলাম ক্যাপ্টেনের দিকে। কোয়ার্টারমেইন, আমার হাতটা যেখানে আছে সেখানে আপনারটা রাখুন। এবার বলুন, কিছু অনুভব করতে পারছেন? মনে হচ্ছে বাতাস আসছে এখান থেকে। তাহলে শুনুন। উঠে দাঁড়িয়ে জায়গাটায় সজোরে পা ঠুকলেন তিনি। আশার একটা আলো যেন দেখতে পেলাম। ফাঁপা আওয়াজ আসছে আঘাত করা মেঝে থেকে। কম্পিত হাতে দেশলাই জ্বালালাম। আর মাত্র ৩টা কাঠি বাকি আছে। কাঠের আগুনে খেয়াল করলাম চেম্বারের দূরপ্রান্তের এক কোণে রয়েছি আমরা। আর এ কারণে প্রথম দফা অনুসন্ধানের সময় নজর এড়িয়ে গেছে এই জায়গাটার। কাঠিটা পুড়ে যাওয়ার আগ পর্যন্ত স্থানটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। নিরেট পাথরের মেঝেতে একটা জোড়ার চিহ্ন। অবাক কাণ্ড! সে পাথরের সমতলে রয়েছে একটা পাথরের চাকতি। মুখে কথা নেই কারো। আমরা এতটাই উত্তেজিত যে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। কেবল বুকের ভেতর যেন ড্রাম বাজাচ্ছে হৃৎপিণ্ডটা। একটা ছুরি আছে গুডের কাছে, আর ছুরিটার পেছনে রয়েছে ঘোড়ার খুর থেকে পাথর খুঁচিয়ে বের করার মতো হুক। হুকটা দিয়ে পাথরের চাকতিটার চারপাশে খোঁচাতে লাগলেন গুড। অবশেষে রিংটার নিচে ঢোকার মতো অবকাশ হলো হুকটা। ভেঙে যাওয়ার আশঙ্কায় অত্যন্ত সাবধানে হুকটাকে লিভারের মতো ব্যবহার করায় চাপ দিলেন গুড। নড়তে শুরু করলো রিংটা। পাথরের তৈরি হয় এত শতাব্দী পরেও এটা কিছুর সাথে শক্তভাবে জড়ে যায়নি। লোহার তৈরি হলে যেমনটা ঘটত। এই মুহূর্তে খানিকটা উঁচু হয়েছে চাকতিটা। এবার গুড চাকতির নিচে নিজের হাত দিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে তোলার চেষ্টা করল ওটা। তবে কিছুই ঘটল না সেখানে। আমাকে চেষ্টা করতে দিন, অধৈর্য কণ্ঠে বললাম আমি। পাথরটা চেম্বারের কোনো এমন এক অবস্থানে রয়েছে যে একসাথে দুজনের পক্ষে হুট করে ওটা টেনে তোলা অসম্ভব। আমিও সবটুকু শক্তি খাটিয়ে টেনে তোলার চেষ্টা করলাম। ফলাফল তথৈব। স্যার হেনরি হাত লাগালেও কোনো হেরফের হলো না ফলাফলে। আবারও হুকটা হাতে নিয়ে রিংয়ের চারপাশে খোঁচাতে লাগলেন গুড, যেখান থেকে বাতাস প্রবাহের অনুভূতি পেয়েছিলাম। এবার কার্টিস, বললেন ক্যাপ্টেন, এটাকে পিঠ বরাবর রেখে টেনে তুলুন। আপনি আমাদের দুজনের সমান শক্তিশালী। একটু থামো, বললেন গুড। সেই সাথে পকেট থেকে একটা বড় কালো রুমাল বের করে আনলেন। নিজের সহজাত ফিটফাট থাকার অভ্যাসের কারণে যেটা এখনও তিনি সাথে রেখেছেন। রুমালটা পাথরের রিংয়ের নিচে প্রবেশ করালেন গুড। কোয়ার্টারমেইন, এখন আপনি কার্টিসকে মাঝ বরাবর নিয়ে আসেন। আর আমি যখন শুরু বলবো তখনই প্রাণপণে টানতে বলবেন। নির্দেশ পেতেই নিজের প্রচণ্ড শক্তিতে প্রাণপণে টানতে লাগলো স্যার কার্টিস। গুড আর আমিও যোগ দিয়েছি, প্রকৃতি প্রদত্ত সমস্ত শক্তি একত্রিত করে। আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব ২০। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে
চোখ রাখুন।